নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়েনি, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েনি, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েছে, অথবা যারা ইন্টারমিডিয়েটে বেশি পড়তে পারেনি, যারা মেট্রিকের পর পড়তে পারেনি, তারও তো শ্রমের বাজারে আসছে। এক্সপেরিয়েন্সের চাইতে আমরা মনে করি যে এক্সপেরিয়েন্সের চেয়ে অ্যাটিটিউডটা খুব গুরুত্বপূর্ণ। যে একজন যুবক, একটা তরুণ একটা কাজ করতে চায়, সে কাজ করতে চাওয়ার মানসিকতা তার আছে, প্রয়োজন তার আছে, রাষ্ট্রের প্রয়োজন তাকে সুযোগ করে দেয়া। এখন রাষ্ট্র সেটা পুরোটা পারে না, কারণ আমরা দেখেছি মাত্র 3.5% যদি সরকারি চাকরিতে থাকে, বাকি 96.5% আছে কিন্তু প্রাইভেট জবে। তাই রাষ্ট্র এখানে তার একটা ভূমিকা পালন করা উচিত, তাদের স্কিল ডেভেলপ। আমরা রাষ্ট্রের কাছে প্রতিনিধিত্ব করছেন ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাসনা। এই বিষয়গুলো কি আপনারা কনসার্ন হিসেবে নিচ্ছেন কিনা? কাজ করতে চাও তরুণদের, আমাদের তো তরুণদেরকে প্রতি বছরই উনি যেটা বললেন যে 20 লাখ তরুণ এখন শ্রমবাজারে প্রতি বছরই ঢুকছে। এখানে রাষ্ট্রের অনেকগুলি প্রোগ্রাম থাকে, আমরা কিভাবে তরুণদেরকে এই থেকে নিয়ে যাব আর কি, বাস্তব কর্মমুখী শিক্ষা দিয়ে, সেরকম প্রোগ্রাম আমাদের অনেক সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আর আপনি জানেন যে সরকারি চাকরিতে মানে সাধারণত আমরা যারা সিভিল সার্ভিসে আছেন, বিসিএস ক্যাডার সার্ভিস বলি আমরা, সেখানে কিন্তু আমরা এক্সপিরিয়েন্স চাই না। তো এটার একটা যুক্তি আছে, আমরা যখন যে কাজের জন্য তাদেরকে সিলেক্ট করি, আমাদের তারপরই তাদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি, প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা কাজের জন্য প্রস্তুত করে ফেলি। এটা একটা বিষয়। আর ওনারা যেভাবে বললেন যে স্কিল কিন্তু আসলে দরকার হয়, আমি নিজে যেটা বুঝলাম এই দুজনের সঙ্গে কথা বলার সুযোগ থেকে, টেকনিক্যাল পদে যদি কাউকে নিতে হয় তাহলে যিনি এমপ্লয়ার উনি তো চাইবেনই যে তার যাকে দিয়ে ওনার কাজটা তাড়াতাড়ি উনি করিয়ে নিতে পারবেন, সেইভাবে ওনারা চায়, সেই জন্যই তারা এই এক্সপিরিয়েন্সটা চেয়ে থাকে। যিনি প্রশ্ন করলেন ফারিহা, ওনার এটা অবশ্যই আমি বলবো যে টু সাম এক্সটেন্ট এটা উদ্বেগেরও কারণ। আর সরকারি ক্ষেত্রে আমরা যেটা বলবো, আমাদের সরকারের অনেক উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই স্কিল ডেভেলপমেন্টের জন্য সরকার আলাদা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটা কর্তৃপক্ষ ইতিমধ্যে সৃষ্টি করেছে, যে যার এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত করে রাখা হয়েছে। আমি আরো বিস্তারিত শুনবো, কারণ আমরা ফারিয়ার জায়গায় শুনছিলাম যে মুদ্রার একটি দিক, সেই স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আইএলও কি ভাবছে, এটা আমি একটু টুমোর কাছ থেকে শুনতে চাই। হাউ ডু ইউ কন্ট্রিবিউট ফর স্কিল ডেভেলপমেন্ট, টিমো? Well, first of all, the skills development is one of the key priorities we believe in Bangladesh. A combination of vocational skills training and also connectivity to the labor markets as we see them evolve. And the government has over the recent couple of years invested quite considerably into modernizing and renewing the vocational and skills education system. But there is quite a lot still to be done. And I think there again the private sector plays a quite big role. There are, for example, national skills councils which are sector specific. So what are the type of skills that the manufacturing industries needs? What are the type of skills that hotel and service sector needs? What are the type of skills that, for example, agricultural production needs? It's quite important that there is this continuing discussion between the demand side and the supply side. No? Yeah. And then the other thing is about the quality of that skills and vocational training system. It's not good enough just to have people go through the skills and vocational training system. It's quite important to look into, are they actually employable? Are they being provided with the type of skills, both technical and soft skills, that the market needs? And are they able to get the taste of the labor market early on? So it goes back to this issue of quicker connectivity to the labor market at earlier possible stage of the training, so that you don't just go through school and then expect to be employed. But while you are going through the vocational skills training, you already have opportunities to work, no? Okay. Through apprenticeships and through other kind of systems. And then lastly, gendering the vocational skills training system. There's a still big gap in terms of women's participation in the labor market. The vocational and skills training system needs to service women just as much and it needs to service men.
আমরা টুমোর কথা থেকে অনেকগুলো জিনিস পেয়েছি যে আপগ্রেডেশনের দরকার আছে। আসলে যারা স্কিল হতে চায় তাদের সঙ্গে যারা স্কিল করানোর জন্য যেই সাপ্লাইটা আছে সেটার সঙ্গে একটা সম্মিলন হয় কিনা সেটাও একটা দেখার একটা ব্যাপার আছে। আইএলও নানান দিক থেকেই এগুলো ফোকাস করে আসছে অনেক দিন ধরে। আমরা একটু তৌফিকুল ইসলাম সজীবের কথা শুনি। সে ৮ম শ্রেণী পাস, অদক্ষ শ্রমিকই বলা যায়। তৌফিকুল ইসলামকে একটু শুনে নিতে চাই। আমার নাম তৌফিকুল ইসলাম সাজিদ, আমার বাড়ি হচ্ছে কক্সবাজার। আমি 2008 সালে ক্লাস 8 পাস করছি। 8 পাস করার পর আমি আর পড়তে পারি না, আমার আব্বু মারা গেছে, এর কারণে লেখাপড়া বন্ধ হয়ে গেছিলো। দীর্ঘ 10 বছর পরে আমি এখন আবার একটা স্কিল ট্রেনিং করতেছি। এই ট্রেনিংটা করার পরে যদি আমার একটা ভালো জব হয় তাহলে আমি পরিবারকে সাহায্য করতে পারবো। আমার মতো অনেক লোক লেখাপড়া করতে পারে নাই বিভিন্ন সমস্যার কারণে, এদের জন্য কি সরকার কোনো কিছু ভাবছে? একটা ছোট্ট বিরতির পর তৌহিদুল ইসলামের কথার সূত্র ধরে আমরা আলোচনাটা চালিয়ে নিব। নিশ্চয়ই থাকছেন এটি নিউজের সঙ্গেই। নিউজ আওয়ার এক্সট্রা, বাংলাদেশে কাজের ভবিষ্যৎ, এই বিষয় নিয়ে কথা বলছি। আমরা আগেই বলেছি 1919 সালের 19শে এপ্রিল যে সংস্থাটির জন্ম হয়েছিল সেটি 100 বছর পূর্ণ করবে 19শে এপ্রিল, কিন্তু 11ই এপ্রিল গোটা বিশ্ব জুড়ে এই সেলিব্রেশনটি চলছে। তারই অংশ হিসেবে আমাদের আজকের এই আয়োজন। আমরা বিরতিতে যাবার আগে যেই কথাটি, যে প্রশ্নটি রেখে গেছিলাম যে স্কিল, অদক্ষ শ্রমিক, সেই বিষয়টি বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু। আমরা একটু কামরানটি রহমানের কাছে শুনি। স্কিলস অবশ্যই একটা বিশাল ব্যাপার আমাদের জন্য। এই শ্রম বাজারে কি স্কিলস অফার আমরা করছি এবং ইন্ডাস্ট্রিতে কি স্কিলস প্রয়োজন, এখানে কিন্তু একটা বিশাল একটা মিসম্যাচ আছে। এই যে মিসম্যাচ, এই গ্যাপটাকে যত তাড়াতাড়ি আমরা ন্যারো ডাউন করতে পারবো অতই আমাদের উপকার হবে। যেমন অ্যাকচুয়ালি দেখেন, যেটা রতন ভাই বললেন একটু আগে, আমরা 18 থেকে 20 লক্ষ মানুষ আমাদের দেশে শ্রম বাজারে যোগ দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু সবার জন্য দেশের ভিতরে কিন্তু কর্মসংস্থান করতে পারছি না, যার জন্য আমরা বিদেশে মূলত মধ্যপ্রাচ্যে আমরা সেখানকার শ্রম বাজারে আমরা লোক পাঠাচ্ছি। এখন সমস্যা হলো আমাদের এখান থেকে বেশিরভাগ লোকই কিন্তু আনস্কিলড হিসাবে যাচ্ছেন। এখন আনস্কিলড হিসাবে গেলে অবশ্যই তাদের বেতন অনেক কম, কিন্তু এর থেকে বড় সমস্যা হলো আমার কাছে যেটা মনে হয়, আমাদের দেশের স্কিলড লোক কিন্তু সেখানে যাচ্ছেন আনস্কিলড হিসাবে চাকরি পেয়ে। কেন? সেটা মূল কারণ হলো আমাদের দেশে যেই স্কিলটা তিনি পেয়েছেন, যেই ট্রেনিংটা পেয়েছেন বা যেই সার্টিফিকেটটা পেয়েছেন, এই সার্টিফিকেটকে কিন্তু যেই দেশে উনি যাচ্ছেন সেই দেশে তারা রেকগনাইজ করছে না। মানে আদৌ কি আসলে কোনো সার্টিফিকেট বা কোনো স্কিল নিয়ে যায়? মানে আমরা যেই রেমিটেন্সের কথা বলছি, মধ্যপ্রাচ্যের কথা যেটা বলছেন, বাস্তব চিত্র কিন্তু আলাদা। মানে কখনো কোনো কাজের সুযোগ হয় না, কোনো ট্রেনিং নেওয়ার সুযোগ হয় না। এমনিতে ধরেন ধান চাষ করতে করতে হঠাৎ করে প্লেনে উঠে চলে যায়, একটা ধরেন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে চলে যায়। এটা তো আমাদের হর হামেশা গত 30 বছর ধরে দেখতে হচ্ছে। তারপরে আপনি বলছেন যে স্কিল কোনো সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, সেটাকে অনেক সময় তারা অ্যাকনলেজ করে না। দুটোরই আমি আসলে না, এখানে আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে হয়তো বোঝাতে পারবো। ধরেন আমাদের এখান থেকে কেউ ওয়েল্ডিংয়ের ট্রেনিং নিলেন বা ইলেকট্রিশিয়ানের ট্রেনিংটা নিলেন, কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউট থেকে ট্রেনিংটা নিয়েছেন। যখন নিয়েছেন তখন কিন্তু একটা সার্টিফিকেট তার কাছে আছে, কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু মধ্যপ্রাচ্যে হয়তো রেকগনাইজ হচ্ছে না। এটা হতো যদি ওই দেশের সাথে আমাদের সাথে যদি একটা মিউচুয়াল রেকগনিশন অফ সার্টিফিকেশন অফ স্কিলস যদি থাকতো, তাহলে তারা এই স্কিলটাকে তারা রেকগনাইজ করতো এবং যেই লোকটা, যেই ওয়েল্ডার বা ইলেকট্রিশিয়ান এখান থেকে যাচ্ছে, সে কিন্তু অ্যাজ আ স্কিল্ড ওয়ার্কার সেখানে চাকরিটা পেত। অ্যান্ড সেটা হলে
অবশ্যই সে আরো হায়ার স্যালারিতে চাকরিটা পেতে পারে। রাজিকুজ্জামান রতন, একটা জিনিস খেয়াল করার মতো যে আমাদের দেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় 7 লক্ষ মানুষ বাইরে যায়। 2017 সালে সবচেয়ে বেশি গিয়েছিল, 10 লক্ষ গিয়েছিল। কিন্তু খেয়াল করে দেখুন, সরকারি মাধ্যমে যায় ওয়েসেলের মাধ্যমে 5 থেকে 6%, এজেন্সিগুলোর মাধ্যমে যায় 35 থেকে 40%, বাকিটা যায় কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ভিসায়। ফলে এই যে যাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব ভালো মনিটরিং নাই। Exactly. তারা কি পদের জন্য যাচ্ছেন, কি কাজের জন্য যাচ্ছেন, সবসময় কিন্তু বুঝে যান না। সেই কারণে আমরা মনে করি এখানে একটা প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন এবং ট্রেনিংটা খুব ভালো থাকা উচিত। বিদেশের জব মার্কেটটা খুব ভালো থাকা উচিত। যেমন আমাদের দেশের দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি, একটা হলো আমাদের গার্মেন্টস। আমরা একদম গার্মেন্টস নির্ভর হয়ে আছি, এটা একদম ঝামেলা। মনিটরিং করে কি এটার স্কিলের সঙ্গে কি কোনো ভাবে না না, মনিটরিং হলে হতো কি যে কোন কাজের জন্য কাকে পাঠানো হচ্ছে, কোথায় কি কি ধরনের কাজ। যেমন কাতারে বিশ্বকাপ হবে, ফলে ওখানে আমাদের খুব নির্মাণ শ্রমিকের প্রয়োজন দেখা দেবে, কিন্তু এই নির্মাণ শ্রমিক তো 2022 সালের পরে আর লাগবে না। তখন তারা যে কামব্যাক করবে সেটার জন্য আগে থেকে একটা প্ল্যানিং থাকা দরকার। আর একটা যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের জব মার্কেটটা মূলত কিন্তু মধ্যপ্রাচ্য নির্ভর। এখন জাপানে যদি আমাদের কাউকে পাঠাতে হয় তাহলে কিন্তু শুধু গৃহকর্মী পাঠালে চলবে না, তাকে কিন্তু কেয়ার গিভারের একটা স্কিল নিয়ে সেখানে আবার যেতে হবে। ফলে নতুন নতুন যদি মার্কেট আমাদের খুঁজে বের করা এবং সেক্ষেত্রে আমাদের শ্রমশক্তিকে কিভাবে কাজে লাগাতে পারি সেটার জন্য পরিকল্পনা করা দরকার। আর একটা জিনিস দেখুন, একটা মিসম্যাচ আছে, মাল্টিটাস্কিং। হ্যাঁ, সো এক জায়গা থেকে আমি ওয়েল্ডিং এ এক্সপার্ট হয়ে আসলাম, কাজ করে আসলাম, দেন আমি আবার যখন জাপানে যেতে চাই যদি অ্যাজ আ লেবার, দেন আই হ্যাভ টু লার্ন হাউ টু। এই জন্য দুটো জিনিস আছে, একটা হলো শিক্ষা আর একটা প্রশিক্ষণ। Okay. তাহলে আমাদের কিন্তু শিক্ষা একটা আমরা মানে বেসিক শিক্ষা তো পেয়ে যাই, কিন্তু প্রশিক্ষণটা সবসময় লাগে। নতুন নতুন কাজ আসলে নতুন নতুন দক্ষতা দরকার হয়। এই জন্য স্কিলের কোনো শেষ নাই। Okay. এবং এটা এত বড় অ্যাভিনিউ যে অ্যাভিনিউতে হাঁটতে হাঁটতে এর পথ শেষ খুঁজে পাওয়া যায় না। ফলে সবসময় এই স্কিল ডেভেলপমেন্টের জায়গায় একটা গভর্নমেন্ট মনিটরিং লাগবে। যেটা বলছি গভর্নমেন্ট লাগবে এই কারণে, যিনি একজন ওয়ার্কারকে তিনি নেবেন, তিনি তো নেবেন তার কাজের জন্য, কিন্তু তাকে প্রস্তুত করার দায়িত্ব তো তিনি নেবেন না। আবার উনি যে রেমিটেন্সটা পাঠাবে সেটা কিন্তু আমরা গোটা দেশ আমরা সেটা তার ফল ভোগ করছি। তাহলে গোটা দেশ যার ফল ভোগ করবো, গোটা দেশ তার দায়িত্বটা নেব না কেন? এই প্রশ্নটা এখন আমাদের থাকা দরকার। Okay, it's a huge avenue, and Tumo, I want to hear from you. Do you think there is a lack of planning, proper planning? As Razikuddin Raton, he mentioned that it's a huge avenue to to think, to work, and to plan. So So I think we are a bit collectively catching up Okay. in terms of how to deal with safe and regulated migration. And I think everybody's doing their best to try to make sure that the Bangladeshis who go out are indeed trained. First of all, that they are leaving voluntarily and well informed, knowing where they are going and knowing what kind of rights and responsibilities they have and what to expect. But then also, while they are working in these countries, that there are services to them in case there are issues and problems. And so the government, for instance, has labor liaison officers in the various embassies who are there to help in cases of trouble. And then thirdly, I think it's also important to recognize that when migrants come back to Bangladesh, they have skills and experiences that are useful for the further development of the country. And in case that they have faced some troubles, it is very important that they are provided services to overcome those troubles. So it's a combination, it's a cycle. And I think it's a bit what the colleague from trade union was referencing. I think everybody owes it to these migrants to have the best kind of services available to them, Okay. as they represent Bangladesh when they go outside, and they are part of the development journey of Bangladesh. So I think there is a lot of investment currently being made to this, because there continues to be a quest to increase labor migration. So for us, it is not about the quantity, it's also about the quality of Okay. migration. যেমন ফিলিপাইন, তারা 56 লক্ষ প্রবাসী শ্রমিক পাঠিয়েছে, তারা রেমিটেন্স নিয়ে আসে $32 বিলিয়ন। আমাদের পাশের দেশ নেপাল,
তারা 30 লক্ষ মানে প্রবাসী শ্রমিক পাঠিয়ে $6 বিলিয়ন রেমিটেন্স পায়। আমরা 1,22,00,000 প্রবাসী শ্রমিক পাঠিয়ে $15 বিলিয়ন পাই। এখানে কিন্তু একটু খেয়াল করে দেখার মতো যে স্কিলের কত গুরুত্ব, স্কিলের জন্য আমাদের যদি একটু ইনভেস্টমেন্ট থাকে কত বহুগুণ রিটার্ন সেটা আসতে পারে। ফলে সেই দিকটা আমরা যদি একটু বিবেচনা করি তাহলে স্কিলের জন্য ইনভেস্টমেন্ট, এটা টাকাটা অভাব হওয়ার কথা নয়, একদমই কথা এর না। প্রয়োজনটা খুব গুরুত্বপূর্ণ। যে আমরা জানি প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এই যে টিটিসির কথা যেটা বলছিলেন আপা, এবং অনেকেই এইটাতে ইনভেস্ট করতে আগ্রহী। আমার মনে হয় কি কোনো বেসরকারি খাতেরও কি এই সেক্টরে ইনভেস্ট করার কোনো সুযোগ রয়েছে কিনা, মানে ধরেন আপনারা এজেন্সি করেছেন, আপনারা ক্লায়েন্ট সার্ভিসিং করেন, এরকম তো স্কিল ডেভেলপমেন্টের জন্য ফর বাংলাদেশ ফিউচার বাংলাদেশের শ্রমিকদেরকে তৈরি করবার জন্য একটা বেসরকারি অনেকগুলো ইনভেস্টমেন্টের সেক্টরও তো তৈরি হয়েছে কিনা, কি মনে করেন? ব্রিজিং দ্য গ্যাপ যেটা, হ্যাঁ, এখানে অনেক কন্ট্রিবিউশন করার জায়গা আছে এবং আমরা মনে করি যে আমাদেরকে আরেকটু এখানে কাজ করা উচিত, কিভাবে এখানে আরো মানে ইনোভেটিভ ইনভেস্টমেন্টের জায়গা সলিউশন করা যায় কিভাবে, হ্যাঁ, এবং যেহেতু এটা একটা স্ট্র্যাটেজিক্যাল বিষয় যে দুই পক্ষই বেনিফিটেড হওয়ার একটা ইস্যু আছে, তো আমার মনে হয় যে এখানে আমরা অনেক কিছু করতে পারি। আমরা মানে কিন্তু এই জায়গাটা আমরা কখন ভাবি না, আমরা ব্যাংক করি, বিমা করি, টিভি চ্যানেল করি, কিন্তু স্কিল ডেভেলপমেন্টের জন্য বেসরকারি খাত যদি মানে পাওয়ার স্টেশনের যেরকম ইনভেস্টমেন্ট, এরকম ছোট ছোট 5টা ট্রেনিং সেন্টার এবং আমাদেরকে তৈরি করবার জন্য ভবিষ্যতের শ্রমিক, দক্ষ শ্রমিক এবং একেবারে হাইলি এডুকেটেড, হাইলি স্কিল শ্রমিক তৈরি করার জন্য ইনভেস্টমেন্ট, আমার মনে হয় কামরানটি রহমান একটু মাথা নাড়ছিলেন, আমার মনে হয়। আমি একটু বলে দিই, পাশের দেশ ভারতের উদাহরণ দেখুন, তারা 17 লক্ষ মাইগ্রেন্ট পাঠিয়ে $72 বিলিয়ন নিয়ে আসে। ফলে আমাদের যদি একটু দক্ষ জনশক্তি হয়, প্রচুর পাওয়ার স্টেশন তৈরি করার টাকা আমরা ওখান থেকে পাবো। আমার মনে হয় এই ফিগারগুলো আরো 2-1 বার বোধহয় রিপিট করা উচিত। আপনি টাকার অঙ্কগুলো যত বেশি করে বলবেন, ইনভেস্টররা অনেক নড়ে চড়ে বসবেন। আমার মনে হয় কামরান ভাই একটু যোগ করুন। এই কম্পেয়ার করলেন কোন দেশ কত লোক পাঠিয়ে কত টাকা অর্জন করছে, আর উনি যে ভারতের কথা বলবেন অ্যাবসলিউটলি কারেক্ট। আমরা 1 কোটি লোক বা 1,10,00,000 লোক পাঠিয়ে আমরা $15 বিলিয়ন এনেছি, এবং ভারত 1.7 মিলিয়ন 17 লক্ষ লোক পাঠিয়ে 72 বিলিয়ন এনেছে। সো এই শুধু ফিগারটা না বলে কত টাইমস ওটা বলে, ওরা মোরলেস 3.3 to 3.5 টাইমস আমাদের থেকে বেশি আনছে, সিম্পলি বিকজ তারা রাইট স্কিলের লোক পাঠাচ্ছে এবং তাদের যে ট্রেনিং এর সার্টিফিকেটগুলো, এই সার্টিফিকেশনটা তারা রেকগনাইজ করাতে পেরেছে। মানে এটাও একটা নেগোসিয়েশনের অংশ, মানে আমি আমার লোকও পাঠাবো, আমার ট্রেনিংটাও যেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তারা অ্যাকসেপ্ট করে, সেটাও একটা অংশ। সুতরাং দিস ইজ কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। এটা খুবই। হ্যাঁ, আরেকটা পয়েন্ট যেটা আমি বলতে চাই সেটা হলো এই রিজনে এই স্কিলস ডেলিভারি সিস্টেম বা মেকানিজম, এটার যে স্ট্রাকচারটা প্রয়োজন, সেই স্ট্রাকচার কিন্তু আমাদের দেশে সরকার অলরেডি করেছে এবং এটা আগে স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল ছিল, এখন রিসেন্টলি এটাকে স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারে। এই সেক্টরে ইনভেস্ট করে কত তাড়াতাড়ি রিটার্ন পাবে অ্যাজ আ বিজনেসম্যান বা ইনভেস্টরের জন্য এটা কতখানি সুযোগ আছে এই জায়গায়, আমি সেটা বলতে পারবো না, আমি সেটা এক্সপ্লোর করিনি। তবে আমি শুনেছি যে এইখানে বহু লোককে ট্রেনিং দেওয়ার মতো সেট আপ করা যায় এবং অনেকে হয়তো চিন্তা ভাবনাও করছেন, কিন্তু অ্যাকচুয়ালি করে ফেলেছেন কিনা আমি এটা এখনো জানা যায়নি। আমরা অন্য প্রসঙ্গে যাচ্ছি। কর্মক্ষেত্রের পরিবেশ, নিরাপত্তা, এটি একটি বিরাট বড় ইস্যু। বিশেষ করে সম্প্রতি আমরা বনানীর যেই অগ্নিকাণ্ডের কথা দেখলাম, চুরিহাট্টার আগুনের ঘটনার পরে গোটা দেশ বোধহয় একটু নড়ে চড়ে বসেছে। শুধু কি গার্মেন্টস ফ্যাক্টরি তাজরিন বা অন্যান্য গার্মেন্টস ফ্যাক্টরির আগুনের কথা বলবো, আমরা কি সেই সাভারের বিল্ডিং ধসে পড়া 78টি লাশ সেটার কথা বলবো,
কত আমাদের তালিকায় অনেক অনেক কিছু আছে, কিন্তু একেবারে সম্প্রতি যদি বলি যে কর্মক্ষেত্রে, সেটা গার্মেন্টস ফ্যাক্টরিও হতে পারে, সেটি বনানীর মতো একটি বহুতল ভবনে, সরকারি বেসরকারি বিভিন্ন অফিসেও অনিরাপদ কর্মসংস্থানের কর্মক্ষেত্রের জায়গায়ও আমরা ভালনারেবল হয়ে যেতে পারি। সেই জায়গাটা নিশ্চিত করার জন্য এই আজকের যেই প্রতিষ্ঠানটি 100 বছর পূর্ণ করছে, আইএলও আন্তর্জাতিক শ্রম সংস্থা, তারা কিভাবে দেশ বিদেশে সেটাকে পার্সু করছে সেটা নিয়ে আমরা কথা শুনবো। তার আগে একটু তাসলিমার কথা শুনে আসি। তিনি একটি সোয়েটার কারখানায় কাজ করেন, তার কর্মপরিবেশটি সম্পর্কে একটু শুনি। আমার নাম তাসলিমা। 2005 সালে আমি হেল্পারে ঢুকছি, কাজ শিখছি অপারেটরে। সোয়েটার ফ্যাক্টরি, সেখানে মনে করেন যে ডাস্ট, সুতার যে ডাস্টগুলো সেগুলো বাতাসে, ফ্যানের বাতাসে ওড়ে। ওই কারখানায় অনেক শ্রমিকরাই অসুস্থ হয়ে পড়তো। ডাক্তারের কাছে যাওয়ার পরে বলতো যে মাস্ক ব্যবহার করো, যক্ষা ধরা পড়তো এবং শ্বাসকষ্টর সমস্যা হইতো। কিছুদিন পরে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই। পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়লো যে আমারও যক্ষা হয়েছে। পরে আমাকে ওষুধ দিয়ে দিয়েছে এবং আমার লিখে দিয়েছে যে 1 মাস রেস্টে থাকবা। তখন আমি দরখাস্ত নিয়ে গেছি কারখানায়, ছুটি না দিয়ে দরখাস্তটা আমাকে ফেলে দিয়েছে টেবিল থেকে। এখন আমার কাজ করার ইচ্ছা, কিন্তু আমি কাজ করতে পারি না। যখন সারাদিন একভাবে কাজ করি, তখন আমি রাত্রে বাসায় আসলে আমার শরীরে জ্বর উঠে যায়। বাংলাদেশে যে গার্মেন্টসে যারা কাজ করে তারাই বাংলাদেশ উন্নয়নশীল করতেছে, কিন্তু এখন যে পরিমাণ বাসা ভাড়া, সেই পরিমাণ আমরা বেতন পাই না। বাসা ভাড়া দিলে আমাদের খাওয়া পড়া, দেখা যায় যে আমার ছেলে মেয়ে লেখাপড়া করানো সম্ভব না। গার্মেন্টস সেক্টরের ছেলে মেয়েদের জন্য যদি সরকার একটা বাসস্থানের ব্যবস্থা করে, প্রতিটা কারখানায় যেন বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করে, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করে, শুধু গার্মেন্টস সেক্টরের জন্য যেন সরকার একটা হসপিটাল তৈরি করে। তাসলিমা যেগুলো বললো যে তার কাজের ক্ষেত্রে আছে গার্মেন্টস সেক্টরে, এগুলো একটি কমন অভিযোগের কথা আমরা গত প্রায় 30 বছর ধরে শুনে আসছি। এবং তাদের বেতন কম, তারা ছোট্ট বাড়িতে থাকতে হয়, অফিসেও তাদের অকুপেশনাল এক ধরনের হ্যাজার্ড থাকে, নিঃশ্বাস নিতে পারেন না, খুবই খুপড়ির মতো একটা জায়গা, আলো বাতাস কম, সেটি একটা থাকে। তারপরে বাড়িতে গিয়েও তারা তাদের যেটুকু আয় করেন সেটুকু বাড়ি ভাড়ার পেছনে যদি খরচ করতে যান, না খেয়ে থাকতে হয়। সুতরাং তারা খুব হেলদি জীবন হয় না। এগুলোর বাইরে, টপ অফ দ্যাট, দ্য ফায়ার অ্যান্ড environment is a different issue nowadays in Bangladesh. So I'm sure, Tumo, you know everything. From your vast experience, I want to hear the all good practices other than Bangladesh. You worked for Cambodia, Philippines, and other countries, right? Well, first of all, I think there are few more fundamental issues to the well-being of workers than working environment, occupational safety and health, and general well-being. No? So I think it's something that everybody shares. If you are a worker, it doesn't matter if you work in a factory or you're a blue-collar worker, safety and health is really, really fundamental to decent work. And I think it's fair to say that there has been in the recent years a bit of an awakening in Bangladesh on how to generate what we in dialogue we call a culture of safety. There's been a bit of a lack of investing in this culture of safety and health at all levels. I think in the recent years, and you mentioned it, in the garment sector, there has been a tremendous investment in systems of occupational safety and health, safety committees, looking at fire safety, chemical safety, and many, many various sort of systems of maintaining occupational safety and health. But what is a bit of lacking is this general coming together around the fact that safety and health is a shared responsibility of the employers and the workers and the general public. And if a culture of safety and health does not prevail, you can do all you can in terms of having fire extinguishers and this and that, but you must have this kind of like coming together around the concept of a shared responsibility in developing safety and health. And many other countries, they are doing, they have had their own reckoning in terms of how to deal with occupational safety and health. And looking forwards, I think the learning from the garment sector in particular is very much adaptable and usable to other sectors. And institutions such as Ministry of Labour,
through the labor inspectorate, but also training institutions, the workers themselves, the employers. They all have a role to play in creating this culture of safety and health. But having said that, at the end of the day, it is a governance issue. Okay. It is for the government to govern and to have the right kind of oversight capacities to see to it that workplaces are healthy. And there is a heightened responsibility by the employers to ensure that if they employ people, those workplaces are safe. Excellent concept of shared responsibility. It's a kind of philosophy of good workplace, good productivity as a country as a whole, and governance is a big factor. So আমরা এই গভর্নেন্সের ইস্যুটা একটু শুনবো। আমাদের সঙ্গে ভারপ্রাপ্ত সচিব আছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের। তার আগে একটা ছোট্ট বিরতি। বাংলাদেশে কাজের ভবিষ্যৎ এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। আইএলওর 100 বছর উদযাপন উপলক্ষে গোটা বিশ্বে 11ই এপ্রিল এই দিনটি উদযাপন করা হয়, যদিও 19শে এপ্রিল 100 বছর পূর্ণ করবে আইএলও, আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএলও এই সংস্থাটি। আমরা যেটা আলোচনাটি করতে চাই যে জায়গায় কনসেপ্ট অফ শেয়ার রেসপন্সিবিলিটি, সেই জায়গায় কথা বলবেন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাসনা। তার আগে কিছু যোগ করবেন কিনা হেড অফিস কমিউনিকেশনের সিইও? শিওর। আমরা কাজ করতে গিয়ে আমাদের এই এনভায়রনমেন্টের সেফটি নিয়ে আমরা যেটা সম্মুখীন হয়েছি যে আমাদের ক্লায়েন্টরা আমাদের অফিসে ওনাদের এনলিস্টমেন্টের আগে আমাদের যে 18 বছরের নিচে কোনো কর্মী আছে কিনা বা আমাদের কাজের পরিবেশ কেমন, সো এই জিনিসগুলো ওনারা ইনভেস্টিগেট করে গিয়ে তারপর আমাদেরকে এনলিস্টেড করেছে। সো এই যে একটা এজেন্সি তার কাজ করতে গিয়ে সেই কমপ্লায়েন্স কিনা, এই যে বাধ্যবাধকতা, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আমাকে এটা খুবই ইম্পর্টেন্টভাবে দেখতে হবে। আর আরেকটা জিনিস যে আমি যখন এমএনসির কাজ করতে গিয়ে দেখেছি যে ওদের এইচএসসিসি কমপ্লায়েন্স নিয়ে অনেক কাজ হয়, যে সেফটি এনভায়রনমেন্ট সেফটি নিয়ে আমরা অনেক ক্যাম্পেইন করি এমএনসিগুলোতে ভিতরে, কিন্তু আমাদের যে লোকাল কোম্পানিগুলো এই কালচার ডেভেলপমেন্টে ওনাদেরও ভিতরে কোম্পানিগুলোর ভিতরে অনেক ক্যাম্পেইন হওয়া উচিত, যে এই যে আমরা জানলাম যে কালচার পারস্পরিক এগিয়ে আসা, সবাই শেয়ার করা। তো আমাদের এই লোকাল কোম্পানিগুলোতে যদি আমরা অনেক ক্যাম্পেইন করতে পারি যে এমপ্লয়িরা যে সবাই মিলে এগিয়ে আসবে, এই আগুন হোক কিংবা যে কোনো কাজের পরিবেশ খারাপ কিনা, মানে এই প্রোঅ্যাক্টিভভাবে এগিয়ে আসা, যে এখানে একটা অসতর্কতা অবস্থা আছে। তো এইচএসসি কালচারের মতো এই বিষয়গুলো কিন্তু একটা এমপ্লয়কে অনেক সচেতন করে দেয়, হ্যাঁ, এবং এটা আরো বেশি হওয়া উচিত। আমার মনে হয় পলিসি মেকাররা যদি প্রাইভেট সেক্টর হোক বা ইয়েতে হোক, এই কমপ্লায়েন্সগুলো অবশ্যই থাকতে হবে। জি, আমি উম্মুল হাসনার কাছে যাওয়ার আগে একটু রাজিকুজ্জামান রতন মনে হয় কিছু যোগ করবেন। তুমি একটা কথা বলেছে যে একটা কালচার অফ সেফটি, জি, কিন্তু আমাদের দেশে কিন্তু এই কালচারটা আছে। কালচার অফ সেফটি শেয়ারিং, মা যখন বাচ্চা বাইরে যায়, বাবা সাবধানে চলিস, কিংবা আমাদের প্রবাদে আছে যে সাবধানের মার নেই। তারপরেও কেন এই ঘটনাগুলো ঘটে? দুটো কারণে ঘটে। যেমন মালিকদের পুঁজির একটা ধর্ম আছে, সে মুনাফা চাইবে, আর শ্রমিক চাইবে মজুরি, এবং জীবনযাপনের ব্যয় যখন এত বেড়ে যায় তখন সে যে কোনো ধরনের ঝুঁকি নিতে চায়। যতই মায়ের কাছে শুনে থাকুক যে সাবধানে থাকিস বাবা, কিন্তু তারপরেও পেট বড় বালাই, সে চলে যায় এখানে। তাহলে মালিক চাইবে মুনাফা, শ্রমিক চাইবে মজুরি, এর মাঝখানে কে তাহলে এখানে দেখবে? এই জায়গাটায় শুধু শেয়ার রেসপন্সিবিলিটি থাকলে হবে না, এখানে একটা মনিটর থাকতে হবে, স্ট্রং মনিটর থাকতে হবে। আমাদের শ্রম আইনে কিন্তু বিষয়গুলো আছে, এই ক্ষেত্রে গভর্নমেন্টের রোলটা থাকতে হবে। এবং আরেকটা জিনিস বিবেচনা করতে হবে, একটা অসতর্কতার ফলে যে ক্ষতি হয় তার তার ইম্প্যাক্টটা কীরকম হয়, ইকোনমিক ইম্প্যাক্টটা কী হয়, অর্থনৈতিক ক্ষতিটা কী হয়, সামাজিক ক্ষতিটা কী হয়,
আর যেটা সাইকোলজিক্যাল এবং সোশ্যাল ট্রমা তৈরি হয়ে যায় তার ইম্প্যাক্ট লেবার ফোর্সের উপর কি পড়ে, এগুলো যদি বিবেচনা করা হয় তাহলে সেফটি মেজার্সের জন্য খরচ কিন্তু খুব বেশি নয়। কিন্তু তারপরে যত কম খরচই হোক সেটাকেও মনিটর করতে হবে, ডাইরেক্ট করতে হবে এবং কখনো কখনো ডিক্টেটেড করতে হবে, তার একটা অথরিটি লাগবে। মানে এখানে আবার ওই গভর্নেন্স শব্দটি আসছে, গুড গভর্নেন্সের অভাব, মানে যাই ক্ষতি, মালিক শ্রমিক যারই ক্ষতি হোক না কেন, যেই পুড়ে মরুক না কেন, মোটের উপরে বাংলাদেশের উপরে একটা ইমেজের উপরে একটা ছোট্ট ডট পড়ে। তো সেই জায়গাটাই লিডারশিপের গভর্নেন্সের বিষয়গুলো আসে। সরকার কি ভাবছে উম্মুল স্যার? অলরেডি বলেছেন যে আমাদের শ্রম আইনটা 2006 সালের আইন আবার সংশোধন করা হয়েছে সম্প্রতি 2018 সালে। সেইখানে এই বিষয়টাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে যে কর্মক্ষেত্রে সেফটির বিষয়টা থাকবে, যে পর্যাপ্ত আলো হাওয়া থাকবে। যে জিনিসটা তাসলিমা বলেছেন যে কেন তার টিবি হলো, এই জিনিস মানে এই অপ্রতুল আলো হাওয়া এগুলির যে ঘাটতি ছিল সেই সব কারণে, আর উনি ওই যে সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করেছেন, ডাস্ট্রিতে, এটা তো এই জন্য এটাকে আমরা ওই আইনে এটাকে বলা হয়েছে পরিষ্কারভাবে। আর আমাদের মন্ত্রণালয়ের আওতায় একটা প্রতিষ্ঠান আছে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন, সেইখানে ইন্সপেক্টররা রেগুলারলি এই ইন্সপেকশনটা করে থাকে আর কি। ওরা যায় যে এই জিনিসগুলি দেখে। তো সরকার এই বিষয়টাতে, আপনি নিজেও জানেন, রানা প্লাজার পরে আমরা অনেক ধরনের আইন সংশোধন বলেন, বিধিমালা করা, এগুলি করে যাচ্ছি। আর এই মনিটরিং ব্যবস্থা উনি যা বললেন আমরাও জোরদার করছি। আমরা প্রচুর ইন্সপেক্টর নিয়োগ দিয়েছি, তাদের পরিদর্শন আগের চেয়ে আমরা তুলনামূলকভাবে অনেক বেড়েছে। এইগুলিকে আমরা প্রতিনিয়তই এই মনিটরিংটা রয়েছে। তবে ছুটির যে কথাটা বললেন ওইটা কিন্তু ওদের নিয়ম আছে যে উনি ছুটি নিতে পারেন, ছুটি অ্যাপ্লিকেশন দিয়ে 14 দিন পর্যন্ত বোধহয় মেডিকেল লিভ পায়, তারপরে অর্জিত ছুটিও উনি পেতে পারেন। তো যথাযথভাবে তাকে আবেদন করে ওই ছুটিটা মঞ্জুর করিয়ে নিতে হয়। অনেক সময় আমাদের ওদের মধ্যে বোধহয় একটা এই জিনিসটাতে ভালোভাবে না জানার কারণে হয়তো ওইভাবে তারা এটা অ্যাপ্লাই করে না। এইটা একটা কারণ আমি মনে করি আর কি, যে এইভাবে গেলে ছুটিটা পাওয়া যাবে বা এইভাবে আগে প্রায়র অ্যাপ্রুভাল লাগবে, শুধু দরখাস্ত রেখে চলে গেলে হবে না। এই মানে এই সব ক্ষেত্রে কোথাও কোথাও একটু ইনফরমেশন গ্যাপ থাকতে পারে আমার মনে হয়। আপনি যেটা বলছিলেন যে এই কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে, এই ঝুঁকি কমানো নিয়ে একটা ব্যাপক ক্যাম্পেইন দরকার এবং ইতোমধ্যে একটু শুরু হয়েছে, অনেকগুলো ঘটনার পরে শুরু হয়েছে। সেটা নিশ্চয়ই এটি নিউজ যারা দর্শক তারা নিশ্চয়ই টের পান। আমরা প্রতিদিনই, বিশেষ করে চুরিহাট্টার ঘটনার পর থেকে প্রতিদিনই আমরা দেখাচ্ছি, এখনো পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে একটু ভালো খোলামেলা স্পেসে কর্মপরিবেশ তৈরি করলে কতটা আমাদের কর্মদক্ষতা বাড়ে সেগুলো নিয়েও কিন্তু আমরা প্রতিদিনই খবর করছি। এবং আপনারা জানেন যে ইন্সপেকশনের কথা, যে গুড গভর্নেন্সের কথা যেটা টুমো মেনশন করেছেন এবং আপা যেটা বললেন উম্মুল আপা, সেখানে আমরা দেখছি যে রাজু কর্তৃপক্ষ প্রায় ঢাকা শহরের প্রায় বড় বড় এরকম বিল্ডিং, কারখানা সেখানে ইন্সপেকশন করছে, তাদেরকে ফাইন করছে, আবার অনেকগুলো অফিস রাতারাতি বদলেও যাচ্ছে। এটা বাংলাদেশের জন্য একটি নিঃসন্দেহে ভালো খবর। অন্য আরেকটি প্রসঙ্গে যাই, আইনের কথা। আমরা যদি আমাদের শ্রমিকদের অধিকার আদায়ের ব্যাপারে যদি কথা বলতে যাই, সেখানে আইন আমাদের কতখানি সহযোগিতা করে সেই বিষয় নিয়ে সঞ্জিদা আক্তারের একটি মন্তব্য শুনি। আমি সঞ্জিদা আক্তার, প্র্যাকটিস করছি লেবার কোর্টে। এখানে যারা মামলা করে তারা প্রথমত চাকরিচ্যুত অথবা সার্ভিস বেনিফিট পাচ্ছে না, অথবা সে রিজাইন দিয়ে আসছে, তার রিজাইন বেনিফিট পাচ্ছে না, অথবা কোনোভাবে তার মালিক পক্ষ দ্বারা কোনো কারণে অসুশ্রম আচরণ হতে পারে, বা ম্যাটারনিটি বেনিফিটের কথা বলি, ওরা এই বেনিফিটগুলোর জন্যই মামলা করে। মামলা করতে আসার পর যেটা দেখা যায়, এখানে একটা লেন্দি প্রসিডিউর, যে তারা আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এটা 3টা কারণে হতে পারে। সেটা একটা হচ্ছে যে আমাদের আইনে যেভাবে ব্যাখ্যা করা আছে, যখন মামলাটা রুজু হয় সেই অনুযায়ী ডেটটা পড়ছে না, লম্বা একটা ডেট পড়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে 3টা কোর্টের জনবল, যারা জারিকারক আছে, যারা মামলাটা হয়ে যাওয়ার পর নোটিশগুলো সার্ভ করবে, সেখানে একেবারেই জনবল খুবই কম, 3 জন আছে। আর ঢাকার 3টা কোর্টের যে জুরিসডিকশন, সেটা ঢাকার বাইরে এবং ঢাকা মিলে অনেক বড় একটা জুরিসডিকশন।
ডিরেকশন। সেক্ষেত্রে এই চিঠিগুলো যখন সার্ভ করাতে দেরি হয়ে যায় তখন দেখা যায় যে মামলাটা আলটিমেটলি নিচে পড়ে যায়, সময় লেগে যায়। এবং লাস্টলি যেটা হচ্ছে দুই পক্ষের সদিচ্ছা, লয়ারদের সদিচ্ছা। যখন একটা মামলা বাদী পক্ষ করেন তিনি চায় যে যত দ্রুত সেটা ডিসপোজাল হোক, কিন্তু যখন বিবাদী পক্ষের লয়ার এটা দেখে যে না ঠিক আছে একটা পিরিয়ড যাক তারপরে আমি ওকালতনামা দিয়ে অ্যাপিয়ার হবো, এতে করে একটা সময় এখানে অতিবাহিত হয়ে যায় আর এতে করে একটা বড় রকমের গ্যাপ ক্রিয়েট হয়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায় মাঝখান থেকে বাদী পক্ষ। এখন লেবার কোর্টে অলমোস্ট 17,000 মামলা পেন্ডিং আছে। যদি এই ল্যাকিংসগুলো আমরা কাভার না করতে পারি তাহলে আমাদের বিচার প্রার্থীরা কেন কোর্টে আসবে আর তারা কিভাবে বিচার পাবে? 17,000 17,000 মামলা লেবার কোর্ট নিয়ে আপনারা কি করেন, ট্রেড ইউনিয়ন নেতারা কি করেন? আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি যে বাংলাদেশের লেবার কোর্টের সংখ্যা বাড়াতে হবে। আপনি জানেন যে বাংলাদেশের লেবার কোর্ট আছে 7টা, আমাদের বড় শিল্পাঞ্চলের সংখ্যা 17টা আর লেবার কোর্ট 7টা, তার মধ্যে 3টা হচ্ছে ঢাকায়, 2টা চট্টগ্রামে, একটা খুলনায়, একটা রাজশাহীতে। এখন ধরুন যে যে টঙ্গীতে একটা ঘটনা ঘটেছে কিংবা সাভারে একটা, গাজীপুরে ঘটনা ঘটেছে, সে কিন্তু মামলা করতে আসতে হবে তাকে ঢাকায়। আমরা তো অন্তত আমাদের আশেপাশে শিল্পাঞ্চল ভিত্তিক একটা লেবার কোর্ট করতে পারতাম, সেই জায়গায় কিন্তু আমরা লেবার কোর্ট সংখ্যাটা কম। লেবার কোর্টে সেই পরিমাণ জাজ নেই, 1 নাম্বার। 3 নম্বর হলো যে আমাদের আইনের কিছু বিষয় আছে যে ধরুন একজন শ্রমিককে 26 ধারায় টার্মিনেট করা হলো, তাহলে নিয়ম হলো তাকে 4 মাসের বেতন দিতে হবে। সে বেসিক যদি তার 5,000 টাকা হয়, 4 মাসের বেতন হলো তার 20,000 টাকা। এই 20,000 টাকা পাওয়ার জন্য সে যখন মামলা করে, এই মামলাটা যখন 2 বছর ধরে ঝুলতে থাকে, এই টাকার কতটুকু সে পাবে, আইনজীবীকে কত দেবে, নিজে বা কতটুকু পাবে। ফলে জাস্টিস শুধু ইগনোরড হয় না, জাস্টিস ডিলেড হওয়ার মধ্য দিয়ে কখনো কোনো জাস্টিস সম্পর্কে মানুষের একটা delayed and justice শ্রদ্ধাটাই হারিয়ে denied. ফেলে। It's an unique example in Bangladesh. So we all know about the harassment and exploitation in labor court, in the name of labor courts. I'm sure you are quite well aware about that. So would you like to comment on that? Well, I mean, generally, I think it's very important that collectively there's a look into how well the labor court system is working, no? And having such a great number of cases that are still pending for various reasons indeed does not constitute access to justice and may not allow the kind of predictability and the kind of expectations for workers and employers also to have a judicial system that actually functions and delivers, no? So that's one thing. So I think we collectively need to look how to improve on the system itself. But I think also there is room to work on dispute resolution generally. You don't wish to go to court. It's always a costly and a long alternative to perhaps looking at dispute resolution at the origins of the disputes. So we at the ILO, we promote enterprise and sectorial level sort of dispute resolution, either through conciliation, either through arbitration, or having systems of social dialogue. You know, the workers and the employers working together to solve disputes if they are collective in nature. That's the best recipe. But having said that, sometimes you have to go to court. And if you do indeed need to go to court, then it should be timely and prompt and fair. আমরা একটু শুনতে চাই কামরানটি রহমানের কাছ থেকে। 17,000 কেস পেন্ডিং আছে লেবার কোর্টে, এটা ঠিক, হয়তো এর বেশিও হতে পারে। তো আমাদের অন্যান্য কোর্টেও কিন্তু বহু কেস এরকম পেন্ডিং আছে। এখন আমরা কোনো একটা লেবার ডিসপিউট হলে টোমো যেটা বললেন যে আমরা সরাসরি কোর্টে না গিয়ে ডিপার্টমেন্ট অফ লেবারের আন্ডারে যদি আমরা কনসিলিয়েশনে যাই হয়তো ভালো হয়, হয়তো মানে এই উপায়টা এক্সস্ট করার আগে কোর্টে না যাওয়াটাই বোধহয় বেটার। আমরা 17,000 কেসের কথা জানি, কিন্তু এই যে হ্যারাসমেন্টের কথাটা আরও ওয়াইডলি সার্কুলেটেড এবং এইটা একটা অস্ত্র হিসেবেই কাজ করে যাতে লেবাররা আসলে কোর্টে না যান এই হ্যারাসমেন্টের কথা শুনে। সো এইটা একটা মানে মালিকদের পক্ষে একটা কোনো সেফগার্ড হিসেবে কাজ করে কিনা? এটা তাড়াতাড়ি হওয়া উচিত,
কিন্তু আইনের কারণে এখানে একজন কেস করবেন, একজন বাদী হবেন, একজন বিবাদী হবেন, এখানে এই প্রসেসটাই তো এমন। আমরা কিন্তু অনেক কিছু বাংলাদেশে যে লিগ্যাল সিস্টেমে অনেক কিছু সময়ের প্রয়োজনে আমরা বদলেছি। দ্রুত বিচার আদালতের কথা আমরা জানি, সেনসিটিভ কিছু মামলা আছে সেটা যার পর নাই দ্রুততায় সম্পন্ন হয়। কিন্তু আমরা যদি বাংলাদেশের অগ্রগতি, উন্নতি, সব অবকাঠামোগত উন্নতির কথা এভাবে বলতে থাকি, তাহলে মানব সম্পদ উন্নতির জন্য তো এই জিনিসগুলো তো নিশ্চিত হওয়া দরকার। সুতরাং লেবার কোর্টে যদি আমাদের শ্রমিক নিজেদের যে অধিকার আদায়ের জন্য লম্বা সময় ভুগতে হয়, সেক্ষেত্রে এই যে মানব সম্পদ উন্নয়নটা কিছুটা স্লত হয় কিনা, মানে স্লো হয়ে যায় কিনা। দেখেন, নাম্বার অফ কোর্টস যেটা এখন আমাদের আছে শুধু 7টা আছে বোধহয়, এখন 7টা, এখন এই মানে এটা কি পরিবর্তন করা উচিত মনে করেন কিনা আপনি? আমার মনে হয় এটা পরিবর্তন হয়তো করা উচিত, আরও এক্সপ্যান্ড করা উচিত, নাম্বার অফ কোর্টস হয়তো বাড়ানো উচিত। বাট শুধু নাম্বার অফ কোর্ট বাড়ালেই হবে না, সেরকম নাম্বার অফ জাজেসও থাকতে হবে। সেখানে লেবার কোর্টে তো শ্রমিক পক্ষ রেপ্রেজেন্টেড হন, মালিক পক্ষও রেপ্রেজেন্ট হন। মানে এই ইয়েগুলো মানে এই লোকগুলোকে কিন্তু আগে ঠিক করতে হবে। খালি নাম্বার অফ কোর্টস আমরা বাড়ালাম কিন্তু আমরা জাজেস দিতে পারলাম না বা লোক দিতে পারলাম, তাহলে কিন্তু হবে না, তাহলে ওই একই থেকে যাবে। এই শুধু 7টা কোর্ট যদি এত কেস হ্যান্ডেল করে তাহলে তো সময় লাগবে। হ্যাঁ, আমি উম্মুল হাসনা একটু আপনার কাছে শুনতে চাই। বারবারই আমরা একটা শব্দ বলি, উন্নয়ন। উন্নয়ন কি ভার্টিক্যাল উন্নয়নের কথাই কি বলবো, হরাইজন্টাল উন্নয়ন মানে তো আমরা বলছি যে আমাদের জীবন মানের উন্নয়ন, কাজের পরিবেশের উন্নয়ন, কোয়ালিটি লাইফ ইত্যাদি সব কিছু মিলিয়ে আমাদের দক্ষ শ্রমিক, ভালো এডুকেশন, এগুলাও উন্নয়নের মধ্যে পড়ে। সেক্ষেত্রে আমরা যখন শ্রমিকদের অধিকারের কথা বলি, তাদের অধিকার আদায়ের যে প্রসঙ্গটি নিয়ে কথা হলো, লেবার কোর্ট নিয়ে কথা হলো, এটা নিয়ে আপনার মন্ত্রণালয়ে কিছু ভাবছেন? এই মুহূর্তে যে নাম্বার অফ কেস অনেক বেশি, এটা আমরা জানি, এবং এইটা চিন্তা করে এরই মধ্যে আমরা আরও 3টা শ্রম আদালত স্থাপন করা হচ্ছে, একটা বরিশাল, রংপুর এবং সিলেটে। এই হলো একটা জিনিস। আর আপনি কি মনে করেন 3টা যথেষ্ট? 3টা বাড়ানোর চেষ্টা? 3টা করার পরে এটা দেখা হবে। আমরা শ্রম ঘন দিয়ে তখন করা হচ্ছে যে যেখানে একেবারেই ওইভাবে ফ্যাক্টরি বা কারখানা নেই, ওইখানে হয়তো ওই মামলা এত হবে না। তো এটা হলে প্রয়োজনে নিশ্চয়ই আরও বাড়ানো হবে। আরেকটা জিনিস উনি কামরান ভাই যেটা বললেন আর কি, যে অনেক বছর লাগে মামলা হতে। এই সিভিল মামলা বা ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আরো অনেক ধরনের কারণে মামলাগুলো দেরি হয়। মানে আমরা যেহেতু, আমি তো সিভিল সার্ভিসে, আমরা মানে একদম শুরুর দিকে আমরা ম্যাজিস্ট্রেসি করেছি, এখন এটা জুডিশিয়াল সেপারেশনের পরে আর নাই, বিকজ আমি সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের, তখন আমরা দেখেছি যে সবগুলি মামলাই আপনার যেটা মনে হয়েছে যে আপনি বললেন যে 7 বছর লাগুক, সেরকম না। অনেক মামলা কিন্তু অনেক দ্রুত সময় হয়ে যায়, এবং ওইখানে কিন্তু যিনি বাদী তারও অনেক কারণে কিন্তু মামলা দেরি হয়। এটা আমি এই যে আদার কোর্টসের জেনারেল কথা বলছি, লেবার কোর্টের কথা বলছি না। তখন দেখবেন যে সাক্ষী তারা এনে হাজির করতে পারে না। কিছু অনেক সময় ছোট ছোট মামলা যে তারা করে ফেলে, পরে দেখা যাচ্ছে যে তাদেরও উৎসাহ থাকে না। এটা আমি জেনারেল ক্ষেত্রে বললাম। আর তোমার কথার সঙ্গে আমরা নিজেরাও মনে করি যে অল্টারনেটিভ একটা ডিসপিউট রেজলিউশন যদি করা যায়, তাহলে অনেক ছোট মামলা হয়তো, মানে যেগুলো আসলে মামলার দরকার নাই, তাহলে এইখানে আমাদের শ্রমিক এবং মালিক পক্ষ দুজনেরই সহযোগিতা লাগবে। তাহলে দেখবেন যে অনেক মামলা অনেক দ্রুত সময়ে মামলার পর্যায়েই যাবে না, মামলার পর্যায়ে যাওয়ার আগেই এই ডিসপিউটগুলি আমরা মীমাংসা করে ফেলতে পারব। দায়িত্বপ্রাপ্ত সচিব হিসেবে আপনি কি এটা আসলে নেবেন কিনা? মানে আমরা আজকে এই সেলিব্রেশনের দিন এরকম একটি সুখবর দিতে পারি কিনা শ্রমিকদেরকে, যে এরকম ডিসপিউট রেজুলেশনের একটা, আমরা যেটাকে বলি যে সিভিল ক্ষেত্রে যেরকম দেখি যে সালিশ অনেকটা,
তো ওই রকম একটা কিছু ভাবছেন কিনা? এটা আমি মনে করি যে এটা করা যায়। আমরা এটা নিয়ে কিভাবে পদক্ষেপটা আছে আমাদের ডিসপিউট, এই অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন কিন্তু ইন প্লেস আছে, তারপরেও এটাকে জোরদার করার জন্য আমরা চেষ্টা করতে পারি। আরেকটা জিনিস আমরা বলতে চাই যে আইনে এই জিনিসটা করা হয়েছে যে সিভিল মামলার মতো না, এখন এই শ্রম আইন যে সংশোধন হয়েছে এখানে একটা টাইম করে দেওয়া আছে 60 দিনের মধ্যে এটা নিষ্পত্তি করার জন্য। এই সবগুলি সরকারের এই পদক্ষেপ হলো যে দ্রুততম সময়ে শ্রমিকদেরকে আমরা সহায়তা করতে চাই। অনেক অনেক ধন্যবাদ যারা ছিলেন বাংলাদেশে কাজের ভবিষ্যৎ। আজকে আমরা আইএলওর শতবর্ষে পদার্পণ শতবর্ষ উদযাপন উপলক্ষে যে আয়োজনটি রেখেছি সেখানে অনেক রকমের সমস্যার কথা হলো, আইনি জটিলতার কথা হলো, কাজের ক্ষেত্রের কথা হলো, কিন্তু অনেকের মনে যে একটা আশঙ্কা থাকে যে আমরা উন্নয়নের দিকে ছুটছি এবং যে প্রযুক্তি যেভাবে উন্নত হচ্ছে, মানুষের জায়গা রোবট দখল করে নিচ্ছে, তখন আমরা কাজ হারাচ্ছি কিনা, হারাবো কিনা, এরকম একটা ভয় এই মুহূর্তে আসলে একটা গ্লোবাল ভয় হিসেবে আছে। কিন্তু বাংলাদেশের একজন আশাবাদী মানুষ হিসেবে আমরা জানি আমরা সব কিছু অ্যাকোমোডেট করতে পারি, আমরা অনেক কিছু উতরে নিয়ে যেতে পারি, আমরা অ্যাডাপ্টেশনের চ্যাম্পিয়ন। সেই চ্যাম্পিয়ন দেশটিতে আইএলওর এই সেলিব্রেশনে সকলের প্রতি শুভকামনা থাকলো। আজকের আয়োজন শেষ করছি, দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে। Global audience, we hope you enjoyed the show. For those of you who don't speak Bangla, the panel talked about the challenges around creating millions of jobs in Bangladesh each year. They've also discussed how we can ensure that young people have access to skills needed for jobs of the 21st century. Our invited guests also looked at the rights of the workers who are injured in the workplace and the difficulties in trying to resolve thousands of labor dispute cases. The show ended on a note of optimism, with the government, the workers and the employers' representatives agreeing that only by working together can many of these challenges be overcome. Today's show will also be broadcast on a national news channel in Bangladesh. The show has a daily viewership of 20 million viewers. We will now be handing over to the ILO team in Sri Lanka, where you will be entertained with a traditional shadow dance. Over the next hour, Sri Lanka will also be unveiling a special stamp to mark the ILO centenary.